করি কাজ হাড়ি জিতি নাহি লাজ একটা প্রবাদ আছে। এটা প্রবাদ না, এটা ভাব যে হাতের লক্ষ্মী কখনো পায়ে ঠেলে দিতে হয় না, এটা আমি জানি। জীবনে কিছু কিছু সুযোগ থাকে যে সুযোগগুলি আমরা মনে করি কি যে না আমি এটা করব না, ওই সুযোগগুলি আসলে কাজে লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি করেছেন সবাইকে আপনাদের ধন্যবাদ। তো আজকে যে আমার থাম্বনেলটা, সেই থাম্বনেলের টপিকস হচ্ছে আমার ম্যাডাম শেষ পর্যন্ত কি বললো, বা এভাবেও হতে পারে যে আসলে থাম্বনেলটা আমি এভাবেও মানে দিতে পারতাম যে আমার ফাইনাল ডিসিশন কি ছিল। যাই হোক, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। তার আগে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে এবং অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। এই কারণে গতকালের যে ভিডিওটা, হ্যাঁ, যে আমার ম্যাডাম আমাকে কি অনুরোধ করলো, সেই ভিডিওতে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, এত ভালোবাসার কমেন্টস করছেন, যারা অনেক আমার আপুরা আছে হয়তোবা ভিডিও দেখে কমেন্টস করে না, কিন্তু তারাও আমাকে কমেন্টস করছে, আমার এত ভালো লাগছে। আমি সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি আসলেই খুব খুশি হয়েছি আপনাদের এত সুন্দর কমেন্টসের জন্য। আমার প্রত্যেকটা কমেন্টস আমি মনে হয় 3-4 বার করে পড়ছি। মানে ভালো লাগাটা এত বেশি ছিল, এত বিশাল ছিল, সেটা বলে আমি শেষ করতে পারবো না। আমি যতই ধন্যবাদ দিই মানে আমার কাছে মনে হবে কম হয়ে গেছে। অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত সুন্দর কমেন্টস এত সুন্দর করে আমাকে বুঝায় দেওয়ার জন্য। ডিসিশনটা আমিই নেব, কিন্তু এই যে আপনারা যা আমাকে বলছেন, তখন আমার কি হয়, একটা ডিসিশন নিতে সহজ হয় যে ঠিক আছে। কারণ 10 মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাজ একটা প্রবাদ আছে। এটা প্রবাদ না, এটা ভাব সম্প্রসারণ ছিল। আমি যখন স্কুলে পড়ছি তখন আমি এই ভাব সম্প্রসারণটা পড়ছি, আমার এখনো মনে আছে। আসলে 10 মিলে যখন একটা কিছু যে কোনো একটা ডিসিশন মত বিনিময় করা হয়, তখন একটা সুন্দর ডিসিশন নেওয়া যায়। ফাইনালি কিন্তু ডিসিশন আমিই নিব, কিন্তু তারপর যখন এটা আমি ডিসকাস করব 10 জনের সাথে, 10 জনের একটা মত আসবে, সেই মতটার উপরে নির্ভর করে বা আমার মতটা একসাথে করে তখন একটা ভালো কিছু নেওয়া যায়। ঠিক ওরকমই। তো আমার ম্যাডাম যখন আমাকে রিকোয়েস্ট করলো যে ঝর্ণা আর 1 বছর থাক, তখন আমার মাথায় একটা কথা আসলো যে হাতের লক্ষ্মী কখনো পায়ে ঠেলে দিতে হয় না, এটা আমি জানি। জীবনে কিছু কিছু সুযোগ থাকে যে সুযোগগুলি আমরা মনে করি কি যে না আমি এটা করব না, ওই সুযোগগুলি আসলে কাজে লাগাইতে হয়। যেমন আমি কিন্তু ডিটারমাইন্ড, আমি বিলিভ করেন আমি একবারের জন্য ভাবি নাই যে আমি মানে আমার ডিসিশন চেঞ্জ করব। কারোর সাথে আমি কিন্তু বলছি আমি ফাইনাল, আমি যাবো তো যাবোই, আমি কিন্তু এরকম মাইন্ডে ছিলাম। যখনই সে আমাকে শুক্রবার দিন সকালে রিকোয়েস্ট করলো, তখন আমার মানে তখনও কিন্তু আমি ভাবি নাই যে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। কিন্তু পরক্ষণে আমার কাছে মনে হয়েছে কি এই মহিলাটা আমার সাথে তো খারাপ করে নাই। এই কফিলের সাথে আমি বাসায় আসার পরে সে আমাকে প্রতি মাসে ঠিক মতো বেতন দিতেছে। আমি কিন্তু আজকে 3 বছর তার ঘরের খাবার খাইতেছি, তার দেওয়া জামা কাপড় পরতেছি, তার দেওয়া তেল সাবান ব্যবহার করতেছি। হ্যাঁ, এই যে একটা মানে আমার ভিতরে একটা আন্তরিকতা কাজ করছে, বা আমার ভিতরে একটা কাজ করছে যে আমার আব্বা আম্মা যেই ইটা আমার জন্য করতো, সেইটা উনি 3 বছর আমার করতেছে। তো উনি যেহেতু একটা কথা বলছে, নিশ্চয়ই ওনার কোনো প্রবলেম আছে হয়তো, বা যেটা আমাকে বলে নাই, কিন্তু আমাকে অনুরোধ করছে যে তুই আর 1 বছর থাইকা যা। তখন আমার কাছে একটা মানে আমার ভেতরে একটা সফট কর্নার কাজ করছে, হ্যাঁ, একটা মায়া কাজ করছে তখন। কিন্তু তারপরেও কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম না যে আমি থাকবো, বাট আমি ডিসিশন নিতে চাইছিলাম। তখন সবার আগে আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছি, আব্বা আম্মার সাথে। আব্বা আম্মার একটা কথা ছিল যে তোমার শরীর যদি ভালো লাগে, তুমি যদি মনে করো তুমি থাকতে পারবা, দেন তুমি থাকো। আর তোমার শরীর যদি ভালো না লাগে, তুমি যদি কষ্ট করে থাকতে হয়, তাহলে তোমার থাকার দরকার নাই, তুমি চলে আসো। দেন আমার একটা বড় ভাই আছে, ওনার সাথে কথা বলছি, ও ভাইয়ারও একই মতামত। আমার ছোট 2টা ভাস্তি আছে, আমার আদরের অনেক মহব্বতের 2টা ভাস্তি, ওদেরকে বলছি, ওরাও আমাকে যেতে বলছে না ফুপ্পি চলে আসো, আমরা তোমাকে চাই।
আমরা টাকা চাই না, কোনো কিছু চাই না, আমরা তোমাকে চাই। তো যাই হোক, আমি বাসার সবাইকে বুঝাইছি, মানে আমি কিছু ব্যাপার দিয়ে বুঝাইছি যে এই জিনিসটা এইভাবে না, এইভাবে করলে দেখো একটা বছরই তো সুন্দর হবে, 1 বছর দেখতে দেখতে চলে যাবে। তো ওরা আসলে সবাই বুঝতেও পারছে। আসলে আমার বাসায় বিগ অ্যামাউন্টের 3টা কাজ আছে, যে 3টা কাজ আমি সম্পূর্ণ করে তারপর চলে যেতে চাইতেছি। আর যেহেতু আমার এখন যে মেডিসিনগুলি নিতেছি সেই ক্ষেত্রে আমার শরীরটা মোটামুটি ভালো, অতটা খারাপ নাই। তো এখন আগামী দিনে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এখন আপাতত আমি ভালো সুস্থ। আচ্ছা, ওকে। দেন এই যে একটা ব্যাপার, যেটা বাংলাদেশে গেলে হচ্ছে আমার আবার নতুন করে ডাক্তার দেখানো, মেডিসিনের ব্যাপার অনেক ঝামেলা আছে। তো 1 বছর যদি এখানে আমি মেডিসিন নেই, আর এখানে মেডিসিন বুঝে নিই, আমার ম্যাডাম সব কিছু প্রে করে, আমার কোনো টাকা পয়সা লাগে না। তো এখানেও একটা আমার বেনিফিট। তো আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি একটা মেন্টালি ডিসিশন নিয়েছিলাম যে আমি ওনাকে কিছু কন্ডিশন দিব। হ্যাঁ, যদি সে রাজি হয় তাহলে আমি থাকবো। তো আজকে বিকেলে যেটা আমি করছি, এত পেঁচানোর দরকার নেই কথা। আজকে বিকেলে আমি সোজা ম্যাডামের রুমে গিয়ে, ম্যাডাম হচ্ছে কোরআন শরীফ পড়তেছিল আসরের সময়, তো আমি আয়রন করতে গেছি। তো ভাবলাম যেহেতু কোরআন শরীফ পড়ে, তো ওনার পড়াটা শেষ হোক আর আমি এতক্ষণ আয়রন করতে থাকি। তো আমি কাপড় আয়রন করতেছি, ঠিক মাগরিবের 10-15 মিনিট আগে আমি কাপড় আয়রন স্টপ করছি, ম্যাডামও হচ্ছে কোরআন শরীফ পড়া বন্ধ করছে। করার পরে যখন আমি ড্রয়িং রুমে গেলাম, সে উঠা চলে আসতেছিল। তা আমি বলতেছি কি, মামা মানে বসতে বলছি যে আমি কিছু কথা বলবো। তারপর সবার আগে বলছি যে মামা, লাস্ট শুক্রবারে তো আমাকে অনুরোধ করছিলে যে আমি যেন থাকি আরেক বছর। তো আমি যদি আরেক বছর থাকি তাহলে কি তুই খুশি হবি? পরে আমারে বলে, জানা, অফকোর্স আমি খুশি হব। পরে আমি বলছি তাহলে আমার একটা কন্ডিশন আছে। পরে কি কন্ডিশন? তো আমার ম্যাডাম আবার অনেক ভালো ইংলিশ বুঝে না, মোটামুটি বুঝে। তো যখন আমি কন্ডিশন বলছি তখন বুঝে নাই, তখন আবার এইভাবে বুঝাইছি, পরে সব বলছে ওকে, আমাকে বলতে বলছে। তো বলার পরে আমি বললাম যে মামা, তুই যে স্যালারিটা আমাকে এখন দেস, হ্যাঁ এই স্যালারি, ঠিক এই স্যালারি তো আছেই, এর সাথে আরও মানে 200 টাকা বেশি, মানে 200 রিয়াল বেশি আমাকে বেতন দিতে হবে। ম্যাডাম তো কয়, না 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 না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আমি কই মামা, আমি পরে আমি বলতেছি মামা দেখ, আমি তো তোর বাসায় আর 1 বছর যদি থাকি, 1 বছর পরে যদি বাড়িতে চলে যাই, হ্যাঁ দেখ তোর যে জবটা, সেই জবটার একটা রিটায়ারমেন্ট আছে। হ্যাঁ, এখন তুই যদি 10 টাকা বেতন পাস, তুই যখন রিটায়ার করবি তোর 5 টাকা মানে ইজিলি আসবে, তো কাজ না করলেও আসবে। কিন্তু আমার তো এরকম জব না, আমার তো এখন যদি তুই 2 টাকা আমার বেশি দেস, এই 2 টাকা সঞ্চয় করে আমি হয়তো আমার বাকি জীবনে এটা আমি কাজে লাগাইতে পারবো, আমার তো কোনো রিটায়ারমেন্ট নেই। পরে বলে, না ঝর্ণা, আমার হাজব্যান্ড নাই, তুই জানোস আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাচ্চাদের যে খরচ দেয়, সেই ছোট্টবেলা যে খরচ দিত এখনও সেটা দেয়, ওরা এখন অনেক বড় হয়েছে, তারপর ওদের টিচার, এটা সেটা হাবি জাবি, সংসারে সবসময় এটা সেটা লাগে। মানে তিনি তার প্রবলেমগুলি আমাকে বলতেছে। আচ্ছা ঠিক আছে। দেন বলার পরে আমি বললাম যে মামা দেখ, ঠিক আছে আমি বুঝতে পারছি তোরও হয়তো বা কোনো সেভিংস নাই, তোর যা বেতন পাস সব কিছু খরচ হয়ে যায়। তারপর বললো তার হাজব্যান্ড হচ্ছে আমাদের বেতন যে দেয়, আমাকে 1000 দেয়, সানিকে 1000 দেয়, আর বাকি যে টাকাটা উনি ভইরা দেয়। এটাও হলো। আচ্ছা এইগুলি কোনো ম্যাটার না এখন। তারপরে যেটা, পরে আমি বললাম যে দেখ মামা, আমি যদি চলে যাই, তুই তো একটা খাদ্যাবার নিয়ে আসবি তাই না? তো সেই খাদ্যাবারটা 10 থেকে 15 হাজার রিয়েল দিয়ে তোকে আনতে হবে, তারপরে আবার এখানে আনার পরে মেডিকেল করা, তারপরে আকামা করা, কত খরচ, অনেক খরচ। তার চেয়ে ভালো না 1 বছর তুই আমার 200 টাকা বেশি দিয়ে যদি রাখতে পারোস, তাহলে আমার জন্য লাভ, তোর জন্য সেফ। কারণ তুই হঠাৎ একটা মেয়ে আনবি, কত ধরনের ঝামেলা হইতে পারে, বা রান্না না পারতে পারে। তো আমার এই বাসে কিন্তু মেন প্রবলেম হচ্ছে রান্না, যেহেতু ম্যাডাম জব করে, আর তার বড় ছেলে হচ্ছে বাহিরের খাবার খায় না, অ্যাটলিস্ট দুপুরবেলা। দুপুরবেলা সে ঘরে খাবে এবং সেটা রাইস, ঠিক আছে? তো ম্যাডামের পক্ষে তো রান্না করা সম্ভব না, অনেক কষ্টকর হয়ে যায়। তো এই কারণে হচ্ছে তার রান্নাটা হচ্ছে মেন প্রবলেম, মেন ফোকাসটা হচ্ছে এই বাসায় রান্না। তো আমি তারপরে তাকে অনেকভাবে বুঝাইতেছি, সে আমাকে অনেকভাবে বুঝাইতেছে। সে লাস্ট পর্যন্ত বলল যে 100 টাকা বেশি দেবে, মানে 1400 টাকা দিবে।
তারপরে আমি বললাম যে না মামা প্লিজ, আমি মানে তখন একটু পাম্পটি দেওয়া শুরু করলাম যে মামা দেখ তুই যদি আমারে এইটা দেস, আমি সব সময় তোর জন্য নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ যেন তোর দনে দৌলতে ভরায় দেয়, তোর অনেক প্রপার্টি দেয়। তখন হাসতে হাসতে বলতেছে তুই দোয়া করস নাই দেখে আমার দন দৌলত নাই। মানে সিরিয়াস আলাপে আমরা একটু মজাও করছি। তারপর যাই হোক শেষমেশ যেটা ডিসিশনে আসছে সেটা হচ্ছে যে সে আমাকে 200 টাকা দিবে। হ্যাঁ দিবে, এবং আমি যেটা বলছি যে মামা ঠিক আছে তুই আমার 200 টাকা দিবি ফাইনাল। আর আমি যখন চলে যাব 1 বছর পরে, তখন আমি অবশ্যই আমার একান্ত কাছের মানুষ জানাশোনার মধ্যে যে ভালো আমার মতো পাক জানে এবং তোর বিশ্বস্ত হইতে পারবে ভালো একটা মেয়ে, যে আরবি জানে, আরব দেশে আগে আসছিল, কাজ কর্ম কথাবার্তা সব কিছু জানে, এরকম একটা মেয়ে আমি আইনা তোর কাছে দিয়ে তারপরে আমি এখান থেকে চলে যাব। তুই খুশি? তখন সে অনেক খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে বলে ওকে ওকে জন্না, নো প্রবলেম, আই উইল গিভ ইউ। যাই হোক এই হচ্ছে আমার হিস্টোরি। তো শেষ পর্যন্ত সে রাজি হয়েছে আমাকে 200 টাকা করে দেওয়ার। আর হচ্ছে ওষুধ পানি যা যা আগে দিত সেগুলোও দিবে, সমস্যা নাই, সব কিছুই ওকে, শুধু এক্সট্রা 200 টাকা এখন অ্যাড করবে। আর আমিও চিন্তা করলাম ঠিক আছে আমি যখন নেক্সট বছর চলে যাব তখন আমি ভালো একটা মানুষ এখানে দিয়ে যাব। এটাতে দুইটা উপকার হলো। দেখেন, একটা মানুষ যদি আমি একটা মেয়েকে দিয়ে দিই, একজন প্রত্যেকটা মেয়ে অসহায় হয়ে কিন্তু বিদেশ আসে, আমি যদি অসহায় না থাকতাম আমি কিন্তু বিদেশ আসতাম না, তাই না? সেটা আমি অর্থনৈতিকভাবেই হই বা মানসিকভাবেই হই, যে কোনো একদিকে আমার ফল্ট আছে বা আমার প্রবলেম আছে দেখে আমি এই বিদেশের বাড়িতে পা দিছি। সুখ শান্তি থাকলে বা ভালো থাকলে আমি কখনোই পা দিতাম না। তা আমি যদি একটা মেয়েকে, অসহায় মেয়েকে এখানে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিই, দেখেন এখানে দুইটা বেনিফিট এক হচ্ছে আমার ম্যাডামও খুশি হলো, তারও অনেক টাকা সেভ হলো, সেও ভালো থাকলো, এবং যে মেয়েটাকে নিয়ে আসবো সে ভালো একটা অ্যামাউন্টের এখানে আমি বেতন ধরায় দিয়ে যাব। হয়তো আমার মতো না, আমার চেয়ে কিছু কম পাবে, কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্টের বেতন ধরায় দিয়ে গেলে সে ভালো থাকবে, বাসাটা কিন্তু ভালো, রান্না করে খাইতে পারবে, ঝামেলা নাই কোনো। বাচ্চারা খুবই ভালো, আমার এই বাসার বাচ্চারা খুবই ভালো। অনেক বাসার আরবির বাচ্চারা আছে অনেক খারাপ ব্যবহার করে, বকাবাজি করে, অনেক বাজে ব্যবহার করে, কিন্তু আমার এই বাসার যে ম্যাডামের ছেলেমেয়েরা মানে প্লিজ ছাড়া কথাই বলে না। আমি যখন ম্যাডামের মেয়েকে খাবার দিতে যাই প্রত্যেকটা টাইম থ্যাংক ইউ ঝর্ণা। সো এই যে একটা মানে করা, সম্মান করা, হ্যাঁ আমি তার বাসার খাদ্দামা, সে আমাকে এটা না করলেও পারতো, সে আমাকে আমার সাথে বাজে ব্যবহার করলেও আমি বলার কোনো আমার অপশন ছিল না, হ্যাঁ। কিন্তু সে যে আমাকে একটা সম্মান করে, এই সম্মানটা কিন্তু ভালো লাগে। তার ছেলেরাও কিন্তু প্লিজ ঝর্ণা ক্লিন মাই রুম, প্লিজ ছাড়া কখনোই বলে না, একটা অর্ডার দেয় না। ইভেন তার ছোট ছেলে যখন আমাকে ফোন করে একটা খাবার অর্ডার দেয়, আসসালামু আলাইকুম ঝর্ণা, হ্যাঁ সালামটা দিয়ে তারপরে অর্ডারটা দেয়। সে এই যে একটা অ্যাপ্রিশিয়েট করে, এই যে একটা মানে সম্মান দেখানো, এটা আমার কাছে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব ভালো। যাই হোক এই হয়েছে মূল ঘটনা। এখন কথা হচ্ছে যে এই যে আমি ডিসিশনটা নিলাম 1 বছর থাকার, এটা আমি অনেক ভেবেচিন্তেই নিলাম। এই এই 1 বছর থাকার কারণে আমি আমার নিজের কিছু বাড়ির কিছু বিগ অ্যামাউন্টের কিছু কাজ আছে, যে কাজগুলো আমি সম্পূর্ণ করে দেন আমি ফ্রিভাবে বাসায় চলে যাব। আর সেজন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর সুস্থ থাকলেই হচ্ছে আমি এখানে ভালোভাবে কাজ করতে পারবো। আর আমার ম্যাডামের জন্য আমি অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সে হচ্ছে আমার সাথে এতটুকু ফ্রেন্ডলি হয়েছে দেখেই হয়তোবা আমি তার কাছে এই অফারটা করতে পারছি। আর লাস্ট পর্যন্ত এসে সে যখন আমাকে অনুরোধ করলো তখন আসলে আমি আর ফেলে দিতে পারলাম না। ওই যে একটা দানার হক আছে তার, কারণ 3টা বছর তার উপার্জন অর্থ আমি খাইছি, তার বাজার করে আনা যে জিনিসগুলি এগুলি আমি খাইছি, ঠিক আছে? এটার তো একটা প্রতিদান দিতে হয় বলেন, যতই সে আমাকে বেতন দিক, একটা প্রতিদান বলতে একটা পৃথিবীতে কিছু আছে। আমি যদি তাকে দুঃখ দিয়ে দেশে চলে যাই, হ্যাঁ হতেও তো পারতো আমার বাড়িতে যাওয়ার পরে কোনো একটা প্রবলেমে পড়ছি, হ্যাঁ। আর এখন যদি তাকে আমি হাসি খুশি খুশি আনন্দে মানে জিনিসটা সুন্দরভাবে করে যাই, কোনো এক সময় বিপদে পড়লে আমি তাকে ফোন করলে হয়তো বা সে আমাকে 2 টাকা দিয়ে হেল্প করতে পারে, বা 2টা ভালো কথা দিয়ে হেল্প করতে পারে, বা কখনো আমাকে ফোন দিয়ে বলতে পারে যে ঝর্ণা তুমি কেমন আছো। এই যে একটা প্রাপ্তি, এটা আমি মনে করি অনেক কিছু। যাই হোক এই হচ্ছে আমার লাস্ট কথা। তো আমি আরও 1 বছর এখানে আসি, নেক্সট জুনের ফার্স্ট উইক আমি চলে যাব, মানে 2025-এর জুনের ফার্স্ট উইক আমি বাংলাদেশে অলরেডি চলে যাব। এটাই তার সাথে আমার কথা ফাইনাল হয়েছে।
ডিসিশন ফাইনাল, সব কিছু ফাইনাল। তো এখন আমার পাসপোর্টটা আসলে আমি নতুন করে আবার আকামা করব। জুন মাসের 1 তারিখে আমার আকামা শেষ, দেন জুন মাসে যদি আমার পাসপোর্ট আসে দেন আমি তারপর আমার নতুন আকামাটা করব। তো এই হয়েছে আমার কথা। এখন আমার এই ইসেতে আপনারা কারা কারা খুশি হয়েছেন, বা আমি কাজটা কেমন করলাম, ভালো করলাম না খারাপ করলাম, আমার প্রিয় আপুরা, অন্তরের আপুরা, আমার প্রাণের চেয়ে প্রিয় বোনেরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি কাজটা ভালো করছি না খারাপ হয়েছে। অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।